হাই গাইস, নতুন আরেকটি ব্লগ নিয়ে হাজির হলাম। আজকের দেশ হংকং। আমরা হংকংয়ের ইতিহাস জানব। আপনারা সবাই সঙ্গে থাকবেন। হংকং বা হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চল গণচীনের দক্ষিণ পশ্চিম উপকূলে অবস্থিত একটি বিশেষ প্রশাসনিক অঞ্চল ও মহানগরী। ম্যান্ডারিন চীনা ভাষায় হংকংকে শিয়াংকা চীনা বলে। হংকং অঞ্চলটি মূল চীনা ভূখণ্ড থেকে দক্ষিণ চীন সাগরে ভেতরে প্রসারিত হয়েছে। এর উত্তরে চীনের কোয়াংতু প্রদেশ এবং পূর্ব পশ্চিমে আর দক্ষিণে দক্ষিণ চীন সাগর অবস্থিত। পাল নদীর বদ্বীপের পূর্ব ভাগে অবস্থিত এই অঞ্চলটি 2060টির বেশি বিচ্ছিন্ন দ্বীপ নিয়ে গঠিত, যাদের মধ্যে প্রধানতম দ্বীপটি হল হংকং দ্বীপ। লানথাউন দ্বীপটি উল্লেখযোগ্য। দ্বীপগুলির বাইরে হংকংয়ের অধীনে কাওলুন উপদ্বীপ ও কাওলুন উপদ্বীপের উত্তরে নতুন অঞ্চল বা নিউ টেরিজিয়াম নামে একটি অঞ্চল আছে, যা কোয়াংতু প্রদেশ অবস্থিত একটি ছিটমহল। হংকং দ্বীপের উত্তর পশ্চিম তীরে অবস্থিত ভিক্টোরিয়া এলাকাটি হংকংয়ের বাণিজ্যিক ও প্রশাসনিক কেন্দ্র। প্রায় 1102 বর্গ কিলোমিটারের আয়তন বিশিষ্ট হংকংয়ে 2016 সালের জনগণনা অনুযায়ী 75 লক্ষেরও বেশি লোকের বাস, ফলে এটি বিশ্বের সবচেয়ে ঘনবসতিপূর্ণ অঞ্চলগুলির একটি। হংকংয়ে একটি মিশ্র সাংস্কৃতিক বিদ্যমান। এখানে প্রাচ্য ও পাশ্চাত্যের উভয় ধরনের সাংস্কৃতিক ছুটি উৎসবগুলি পালন করা হয়, যেমন চীনা চান্দ্র নববর্ষ এবং বড়দিন। হংকংয়ের বহু লোক ইংরেজি ও চীনা উভয় ভাষাতেই কথা বলে। আদিতে হংকং কৃষিজীবী ও মৎস্য শিকারীদের কতগুলি গ্রাম নিয়ে গঠিত জনবিরল একটি এলাকা ছিল, কিন্তু বর্তমানে এটি বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ আর্থ বাণিজ্যিক কেন্দ্র ও সমুদ্র বন্দরে পরিণত হয়েছে। একটি উৎকৃষ্ট প্রাকৃতিক গভীর পোতাশ্রয়ের কারণে হংকং জাহাজ পরিবহনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ব্যাংকিং, বিনিয়োগ ও আন্তর্জাতিক বাণিজ্য হংকংয়ের অর্থনীতির ভিত্তি। এছাড়া পর্যটন ও মৎস্যাহরণ দুটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক খাত। অধিকন্তু হংকং বিশ্বের অন্যতম প্রধান চলচ্চিত্র নির্মাণ কেন্দ্র। 1911 সালে প্রতিষ্ঠিত হংকং বিশ্ববিদ্যালয়টি শিক্ষার কেন্দ্রবিন্দু। 2020 সালে বৈশ্বিক অর্থনৈতিক কেন্দ্রসমূহের সূচক তালিকাতে হংকং ষষ্ঠ অবস্থানে এবং এশিয়ার মধ্যে চতুর্থ অবস্থানে ছিল। টোকিও, সাংহাই ও সিঙ্গাপুরের পরে হংকং বিশ্বের 10ম বৃহত্তম রপ্তানিকারক ও 9ম বৃহত্তম আমদানিকারক অঞ্চল। হংকংয়ে 3000 বছরের বেশি সময় ধরে মানুষের বাস। 1821 সালে ব্রিটিশ বণিকরা হংকংয়ে পোতাশ্রয় ব্যবহার করা শুরু করে। 19 শতকের মধ্যভাগে যুক্তরাজ্য ও চীন একাধিক যুদ্ধে লিপ্ত হয়। 1842 সালে প্রথম আফিমের যুদ্ধ শেষে চীনের সিং সাম্রাজ্য ব্রিটিশদের কাছে হংকং দ্বীপের নিয়ন্ত্রণ দিয়ে দেয়। এরপর 1860 সালে দ্বিতীয় আফিমের যুদ্ধের পরে উপনিবেশটির সাথে কাওলুন উপদ্বীপটি যোগ করা হয়। তারপরেও 1898 সালে যুক্তরাজ্য নতুন অঞ্চল বা নিউ টেরিটোরিয়াম নামক অঞ্চলটিকে 99 বছরের জন্য লিজ নিলে হংকংয়ের কলেবর আবারও বৃদ্ধি পায়। 1984 সালে যুক্তরাজ্যের সমগ্র হংকং অঞ্চলকে চীনের কাছে ফেরত দেওয়ার ব্যাপারে সম্মত হয় এবং 1997 সালে এটিকে চীনের কাছে ফেরত দেওয়া হয়। তবে চীনারা হংকংকে একটি বিশেষ প্রশাসনিক অঞ্চলের মর্যাদা দেওয়ার ব্যাপারে সম্মত হয়, যেখানে চীনের বাকি অংশ প্রচলিত সব নীতি বা নিয়ম হংকংয়ে অনুসরণ করতে হয় না।
একটি বিশেষ প্রশাসনিক অঞ্চল হিসাবে হংকংয়ের প্রশাসনিক ও অর্থনৈতিক ব্যবস্থাটি চীনা মূল ভূখণ্ড থেকে পৃথক, যে ব্যাপারটি এক দেশ দুই ব্যবস্থা নামক মূলনীতি দ্বারা বর্ণনা করা হয়েছে। হংকং একটি অতি উন্নয়ন অঞ্চল। 2019 সালে জাতিসংঘের মানব উন্নয়ন সূচকে এর অবস্থান চতুর্থ ছিল। হংকংয়ের অধিবাসীদের প্রত্যাশিত গড় আয়ু 2019 সালে বিশ্বের সর্বোচ্চ ছিল। ঘনবসতিপূর্ণ এই এলাকার শতকরা 90% মানুষেরই যাতায়াতের জন্য গণপরিবহন ব্যবস্থা ব্যবহার করে থাকে। যদিও হংকং মহানগরীর মাথাপিছু স্থল অভ্যন্তরীণ উৎপাদন ক্রয় ক্ষমতার সমতা অনুযায়ী বিশ্বের অন্যতম সর্বোচ্চ, তা সত্ত্বেও এখানে গুরুতর অর্থনৈতিক বৈষম্য বিদ্যমান। দীর্ঘ ব্রিটিশ উপনিবেশের আন্তে এসে প্রশাসনিক কারণে 1997 সালে এই অঞ্চলে চীনের অধীনে আসে। হংকং শহরের নাম শুনলে প্রথমে আমাদের যে দ্বিধায় পড়তে হয় তা হলো এটি কোনো দেশ না, এটি একটি চীনের শহর না, হংকং কোনো আলাদা স্বাধীন দেশ না। এটি একটি গণচীনের প্রশাসনিক অঞ্চল, যা এক সময় একটি ব্রিটিশ কলোনি ছিল। 1842 সালে ওপিয়াম যুদ্ধে ব্রিটিশদের কাছে চীনাদের পরাজিত হলে তারা হংকং দখল করে নিয়েছিল। তারপর 1997 সালে ব্রিটিশ সরকার চীনের কাছে হংকং ফিরিয়ে দেয়। তবে একাদশী নীতির ফলে বেশিরভাগ ক্ষেত্রে দেশটির স্বায়ত্তশাসন এবং সরকার ব্যবস্থাপনা রাজনৈতিক সুবিধা ভোগ করে, যা স্বতন্ত্র রাষ্ট্রের মতোই। এদের মুদ্রার নাম হংকং ডলার, যা বিশ্বের সর্বাধিক প্রচলিত বাণিজ্যিক মুদ্রার অষ্টম। এমনকি চীন এবং হংকং ভিন্ন ভিন্ন পতাকাও রয়েছে। তো চলুন জেনে নিই হংকং সম্পর্কে কিছু অদ্ভুত মজাদার তথ্য। হংকংয়ের জনসংখ্যা আয়তনের তুলনায় অনেক বেশি। ঘনবসতির দিক দিয়ে হংকং পৃথিবীর চতুর্থতম। এখানে প্রতি বর্গ কিমি 6777 জন বসবাস করে। যেহেতু এটি একটি ঘনবসতিপূর্ণ এলাকা, তাই এদের উপরে ওঠা ছাড়া আর কোনো উপায় নেই। এখানে 14 তলা বাড়ির নিচে কোনো বিল্ডিং নেই। শুধুমাত্র হংকং শহরে 8000-এর বেশি উঁচু বিল্ডিং রয়েছে, অর্থাৎ হংকং নিউ ইয়র্কের থেকে দ্বিগুণ উঁচু বিল্ডিং রয়েছে। বিশ্বের 12তম উঁচু বিল্ডিং ইন্টারন্যাশনাল কমার্স সেন্টার এখানে অবস্থিত, যা 1588 ফিট উঁচু। বিশ্বের সবচেয়ে ব্যস্ত 10টি এয়ারপোর্টের মধ্যে একটি হলো হংকং ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। আপনি জেনে অবাক হবেন যে এই এয়ারপোর্ট দিয়ে প্রতিদিন প্রায় 59 মিলিয়ন যাত্রী যাতায়াত করে। অপরদিকে বিশ্বের একটি অন্যতম এয়ারলাইন হিসাবে আপনারা হয়তো ক্যাথের নাম শুনে থাকবেন। এটি একটি হংকংয়ের হোম এয়ারলাইন্স। আমরা সবাই জানি দামি এবং বিলাসবহুল গাড়ির জগতে রোলস রয়েলস একটি অনন্য নাম। বিশ্বের অন্যান্য যে কোনো শহরের তুলনায় হংকং এ মাথাপিছু রোলস রয়েলস গাড়ির সংখ্যা সবচেয়ে বেশি। গ্রিস ওয়ার্ল্ডের রেকর্ড অনুযায়ী সমুদ্রের উপরে বিশ্বের দীর্ঘতম সেতু হচ্ছে হংকং জুহায় অবস্থিত ম্যাকাও ব্রিজ। এই ব্রিজের দৈর্ঘ্য 55 কিলোমিটার। হংকংয়ের প্রধান শহর ম্যাকাও এবং জুহার সাথে সংযোগ স্থাপন করেছে। এই সেতু চালু হওয়ায় হংকং এবং ম্যাকাওর মতো দূরত্ব প্রায় 2.5 ঘন্টা কমে গেছে। হংকংয়ে আরেকটি বড় জিনিস রয়েছে, তা হলো চলন্ত সিঁড়ি। বিশ্বের সবচেয়ে লম্বা চলন্ত সিঁড়ি সেন্টার মিড লেভেলস স্কেলেটর এখানে অবস্থিত। 1993 সালে তৈরি 2600 ফিট লম্বা স্কেলেটিস সেন্টার এবং মিড লেভেলস এই দুই জায়গায় যোগাযোগ সাধারণ মানুষের আরও সহজতর করেছে। এটি পর্যটকদের কাছে একটি আকর্ষণীয় জায়গা। সুস্থ পরিবেশ এবং মানুষের সুস্থ বিকাশের জন্য খোলা জায়গা এবং বিনোদনের প্রয়োজন রয়েছে। তাই হংকং ঘনবসতিপূর্ণ জায়গা হলেও পার্ক এবং বিনোদনের জন্য সেখানে 40% জায়গা বরাদ্দ থাকে। বাকি এলাকা রয়েছে বনাঞ্চল এবং উঁচু উঁচু বিল্ডিং। পৃথিবীর অন্যান্য দেশের তুলনায় হংকংয়ে মানুষ চা খেতে বেশি পছন্দ করে। সেখানে প্রতি বছর প্রায় 58 লক্ষ কিলোগ্রাম চা শেষ হয়, যা অন্যান্য দেশ তুলনায় অনেক বেশি। সেখানে প্রতি একজন মানুষ এক বছরে প্রায় 1.4 কেজি চা করে। পৃথিবীর সবচেয়ে দামি চায়ের আয়রন বোদ্দা, যা আপনি সেখানে পেয়ে যাবেন। প্রতি কেজির দাম 8000 টাকা। আরেকটি মজার ব্যাপার হলো সেখানে আপনি কিছু
অ্যাপার্টমেন্ট ফোর খুঁজে পাবেন না, কারণ চীনা ভাষায় ফোরের উচ্চারণ অনেকটা ইংরেজি শব্দ ডেথের মতো, যার অর্থ মৃত্যু। তাই সেখানকার অনেক মানুষ ফোর সংখ্যাটিকে আনলাকি সংখ্যা মনে করে। অপরদিকে চীনা ভাষায় 8 উচ্চারণ এবং ইংরেজি শব্দ ওয়েলস উচ্চারণ একই রকম, তাই তারা ইংরেজি 8 সংখ্যাটিকে লাকি সংখ্যা হিসেবে মনে করে। হংকংয়ের স্পিড ট্রাম হচ্ছে এশিয়ার চালু হওয়ার প্রথম ট্রাম, যা 1968 সালে চালু হয়েছিল। এখন হংকং বিপুল পরিমাণ ট্রাম চলাচল করে।